আমার কাছে বরাবরই মনে হয়েছে যে বিএনপির দুর্দান্ত একটা মানে মৃত্যুকে আলিঙ্গন করে একটা আন্দোলন করবার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা বিএনপি নেতৃবৃন্দ দেখছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে দেশে রাখা। তারা আশঙ্কা করছেন যে আন্দোলনের গতি বাড়লে বেগম খালেদা জিয়ার উপরে এই রেজিম আরও বেশি নির্যাতন বাড়িয়ে দেবে এবং তাকে অনেক অন্যায্যভাবে জেলের ভিতরে রেখে দেবে এবং তাকে কষ্ট দিয়ে তাকে মারার ব্যবস্থা করবে। আওয়ামী লীগের অবদান বলতে আসলে তেমন কিছু নাই বাংলাদেশের ইতিহাসে। আওয়ামী লীগের যা কিছু আছে সেটা হচ্ছে দেশকে লুটপাট করবার, দেশ বিক্রি করে দেবার, গোলামি চুক্তি করবার, গণতন্ত্র হত্যা করবার, গুম খুনের রাজত্ব কায়েম করবার। বাংলাদেশে দুইবার বাকশাল কায়েম হয়েছে, একদলীয় শাসন কায়েম হয়েছে, দুইবারই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশে গুম খুন প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে দুইবার, যেটা হচ্ছে বাকশালের প্রথম আমলে এবং বর্তমানে বাকশালের দ্বিতীয় আমলে। বাংলাদেশের অর্থনীতি ধসে পড়েছে দুইবার, বাকশালের প্রথম আমলে, প্রথম আওয়ামী লীগ সরকারের সময় এবং এই রেজিমের সময়। বাংলাদেশে গণতন্ত্র হারিয়ে ফেলেছে, স্বাধীন মত প্রকাশের গণমাধ্যম হারিয়ে গেছে দুইবার, আওয়ামী লীগের প্রথম আমলের সময় এবং বর্তমান আমলের সময়। অথবা আপনি যদি যে কোনো জাতিসংঘের যে ইন্ডেক্সগুলো আছে যার উপরে ভিত্তি করে একটা জাতির ডেভেলপমেন্ট বিবেচনা করা হয়, তার প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা বারবার পিছিয়ে গেছি আওয়ামী লীগের সময়। আমার কাছে বরাবরই মনে হয়েছে যে বিএনপির দুর্দান্ত একটা মানে মৃত্যুকে আলিঙ্গন করে একটা আন্দোলন করবার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা বিএনপির নেতৃবৃন্দ দেখছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে দেশে রাখা। তারা আশঙ্কা করছেন যে আন্দোলনের গতি বাড়লে বেগম খালেদা জিয়ার উপরে এই রেজিম আরও বেশি নির্যাতন বাড়িয়ে দেবে এবং তাকে অনেক অন্যায্যভাবে জেলের ভিতরে রেখে দেবে এবং তাকে কষ্ট দিয়ে তাকে মারার ব্যবস্থা করবে। অতএব সেই জায়গাতে তারা মনে করছে বেগম খালেদা জিয়া হচ্ছে এই রেজিমের একটা অস্ত্র। তাকে যতদিন পর্যন্ত হাতের মুঠোয় রাখা যাবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রামের গতি থেকে নিয়ন্ত্রণ করা যাবে বলে এই রেজিমের নেতৃবৃন্দ মনে করে। তাকে বিদেশে পাঠানো অথবা ছেড়ে দেওয়ার ব্যাপারে আইনি কোনো রিজার্ভেশন নাই, আইনের ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে। যেই বাংলাদেশে মৃত্যুদণ্ড পাওয়া কনভিক্টেড ক্রিমিনালকে রাষ্ট্র ক্ষমা করে দিতে পারে, সেখানে একটা তুচ্ছ মিথ্যা মামলার 2-4-5 কোটি টাকার একটা করাপশনের মামলায়, যেটা একটা পুরো ফাও মামলা, যে টাকাটা কখন চুরি হয় নাই, সে টাকাটা সরকারের অ্যাকাউন্টে আছে, 2 কোটি টাকা বেড়ে 8 কোটি টাকা হয়েছে, সেরকম একটা তুচ্ছ মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে যেতে দেওয়া যাবে না। এটা কোনোভাবেই আইনসঙ্গত, কোনো বুদ্ধিমত্তা আছে, ন্যূনতম কমন সেন্স আছে এমন মানুষের জন্য কনভিন্সিং আর্গুমেন্ট না। তাই আমরা মনে করি যে ওনাকে যে অন্যায্য মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছে, কষ্ট দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এটার জন্য এই রেজিম এবং এই রেজিমের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা একদিন খুনের মামলার আসামি হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে, আজ হোক এবং কাল। এবং এটা একটা মানবতা বিরোধী অপরাধ, একজন সাবেক প্রধানমন্ত্রীকে এই লেভেলের নির্যাতন করা, টর্চার করা, কোনো এভিডেন্স ছাড়া যাচ্ছে তাই মামলার রায় দিয়ে যেটা করা হচ্ছে, আমরা এটা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে একটা ইস্যুর আড়ালে আরেকটা ইস্যু হারিয়ে যাচ্ছে কিনা, সেটা তো আপনার মানে শুধু কোনটা দিয়ে কোনটা বলবেন। দেখেন, বাংলাদেশে এখন বাজেটের মাস চলছে, কিন্তু সারা বাংলাদেশ আজকে কি আলোচনা করছে? দেশের রাজনীতির ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বাজেট। যে একটা রাষ্ট্রের জন্য সরকার তার 20 কোটি মানুষের জন্য আগামী বছর কি করবে, কিভাবে খরচ করবে, কোন কোন খাতে খরচ করবে, সেই বিষয়ে সংসদের বাইরে যে লেভেলের আলোচনা হবার কথা ছিল সেই লেভেলের আলোচনা আমরা দেখছি না। আমরা আনার হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক গসিপ দেখলাম, এরপরে বেনজির কাণ্ড আসলো, এরপরে রেজা, অন্যান্য পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি জামিল থেকে শুরু করে এরপরে কর কর্মকর্তা মতিউর রহমানের যে জমিদারির সন্ধান পাওয়া গেছে, সব মিলিয়ে হচ্ছে যে একটা রাষ্ট্র যে লেজে গোবরে হয়ে গেছে, এইটা তার সবচেয়ে বড় প্রমাণের একটা। এবং সরকারের যে রাষ্ট্রের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। এবং দেখেন, এত করাপশনের আলোচনা চলছে, এই মতিউর রহমানকে সাসপেন্ড করতে প্রায় 2 সপ্তাহ লেগে গেল। কোরবানিরও 2-3 দিন আগে থেকে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে মতিউর রহমানের ছেলে পালাইছে, ওর বউ পালাইছে। মতিউর রহমানও নাকি শুনলাম যে আপনার মাথার চুল ফেলে আখাউড়া বর্ডার দিয়ে ইন্ডিয়াতে চলে গেছে। তাহলে এই যে বেনজির চলে গেল, গত 4 মাস ধরে বেনজিরের সম্পত্তির আলোচনা চলছে, বেনজির তার অ্যাকাউন্টের সব টাকা খালি করে ফেলেছে, বিদেশে চলে গেছে, তারপরে আলোচনা হচ্ছে। যে ডিআইজি ডিএমপি কমিশনারের করাপশন নিয়ে আলোচনা হচ্ছে, ডিআইজি জামিলকে নিয়ে আলোচনা হচ্ছে বরিশাল রেঞ্জে, তাকে এখনো ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হিসাবেও তাকে ওএসডি করা হয়নি, তাকে সাসপেন্ড করা হয়নি। তাহলে টোটাল ইস্যুর বিষয়টা যেটা হচ্ছে যে সরকারের আনউইলিংনেস, কারণ এদের সবার ক্রাইমের সাথে সরকারের ক্রাইম জড়িয়ে গেছে। বেনজির আহমেদের কিছুই হবে না শেষ পর্যন্ত, কারণ বেনজিরের গায়ে হাত দিলে এই সরকারের 1 নম্বর 2 নম্বর থেকে শুরু করে সবার কাপড় খুলে পড়ে যাবে, কারণ সবার কুকর্মের সাক্ষী এবং অংশীদার দুটোই সে। অতএব এগুলো কিছুই হবে না, এই নাটক নিয়ে আলোচনা হবে। অতএব রাসেল ভাইপার নিয়ে সচেতনতামূলক আলোচনা কন্টিনিউ করা উচিত। এটাকে নিয়ে আমাদের হেলথ সার্ভিসের যে পরিমাণ ফ্যাসিলিটি থাকা দরকার সেটা করা দরকার। আমাদের কৃষি মন্ত্রণালয় এবং উপজেলা যে কৃষি বিভাগ আছে সেই বিভাগের মাধ্যমে কৃষকদেরকে প্রশিক্ষণ করা দরকার এবং অ্যান্টি ভ্যানমটাকে অ্যাভেলেবল করা দরকার, যে এটা ইউনিয়ন লেভেলে নিয়ে যাওয়া দরকার কৃষি যেখানে আছে, এবং এটা চলমান থাকা দরকার। কিন্তু অন্যান্য ইস্যু নিয়ে আমাদের কথা বলতে হবে। যেভাবে বর্তমান এবং সাবেক পুলিশ কর্মকর্তাদের লুটপাট এবং জমিদারি, দেশের সম্পদ বানানোর যে গল্প, রূপকথার গল্পগুলো চলে আসছে, পুলিশের টপ লেভেলের বিশাল সংখ্যক অফিসাররা, বর্তমানে সার্ভিং অফিসাররা এই একই ক্রাইমে জড়িত কোনো না কোনো ফর্মে, এবং তারা প্রচণ্ড আতঙ্কিত যে তাদের কবে এই লুটপাটের গল্পটা বাহিরে চলে আসে। অতএব বাহিরে চলে আসার বিষয়টাকে তারা কীভাবে বন্ধ করবে, এই জন্য তারা নিজেরা বিবৃতি দিয়ে সাংবাদিকদেরকে থ্রেট দিয়েছে, সাবটল থ্রেট, যে আপনারা এগুলো প্রচার করবেন না। দ্বিতীয়ত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা এটা করবেন না। অতএব দুর্নীতি যে প্রাতিষ্ঠানিকভাবে রূপ নিয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ এই রাষ্ট্রটা যে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে, দুর্নীতির মাধ্যমে তারা যে লেনদেন করে, যে আমি ক্ষমতায় থাকবো তোমরা চুরি করবা,
এই যে দর কষাকষির যে বার্গেন, এই বার্গেনের চুক্তিটা যেন কোনোভাবে নষ্ট না হয়, সেটার জন্য হচ্ছে এই উদ্যোগ। এই উদ্যোগটা রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী এবং জনগণের স্বার্থ বিরোধী। আমরা বারবার এটা সমালোচনা করেছি এবং আমরা বলেছি এটা সাস্টেইনেবল না, এটা কোনো না কোনো ফর্মে এই সোশ্যাল মিডিয়ার যুগে এক্সপোজড হয়ে যাবেই। এর আগে আপনারা জানেন যে 2018 রাতের নির্বাচনে যে সকল পুলিশের এসপিডিসি এবং টিএনওরা সরকারের টাকা খেয়ে অন্যায্যভাবে রাতের বেলা নির্বাচন করেছে, তাদের তালিকা কিন্তু বিদেশের পত্রিকাতে প্রকাশিত হয়েছে, লন্ডনে এবং আমেরিকাতে, ওখানকার বাংলা পত্রিকাতে প্রকাশিত হয়েছে। অতএব সরকার যত চিঠিই দেয়, কোনোভাবে এই করাপশনের গল্প বন্ধ করে রাখবার কোনো সুযোগ নাই। এটার একমাত্র সমাধান হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা। দুর্নীতি তদন্ত করতে হবে, তদন্ত করে স্বচ্ছতার ভিত্তিতে বিচারের ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় যে আইনি কাঠামোতে কোনো সীমাবদ্ধতা নাই। বর্তমানে যে রাষ্ট্রীয় আইনি কাঠামো আছে এবং আমাদের যে পেনাল কোড সিস্টেম আছে, সিআরপিসি আছে, আমাদের টোটাল প্রসেসের ভিতরে কোনো ঘাটতি নাই, এনাফ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রসেসটা ট্রিগার করবে কি? রাষ্ট্রকে ট্রিগার করতে হবে তো। যেমন ধরেন মতিউর রহমান, যিনি কর কর্মকর্তা, তিনি হচ্ছেন একটা ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন। তো তার বস হচ্ছে এনবিআর, তার রিলেটেড কানেক্টেড মিনিস্ট্রি কোনটা? ফাইন্যান্স মিনিস্ট্রি। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রত্যেকে যদি এই বিষয়টাতে কোনো দায় নেওয়ার অথবা দায়িত্ব পালন করবার ব্যাপারে তাকে চাপ না দেয়, তাহলে প্রশ্ন হচ্ছে তারা তো সেই সুইচ বাটনটা অন করছে না। আর দ্বিতীয়ত হচ্ছে মতিউর রহমান তো একা না, পুরো এই সিন্ডিকেটটা মিলেই তো কাস্টমসে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করছে, সেটা একা না। এরকম মতিউর রহমান বাংলাদেশে হাজার হাজার আছে, এক দুইটা না। আপনি এরকম মতিউর রহমানদেরকে টার্গেট করলে 1 মাসের ভিতরে বাংলাদেশের 1 বছরের বাজেটের টাকা তুলে ফেলতে পারবেন, এই পরিমাণ টাকা তারা লুটপাট করেছে। দ্বিতীয়ত হচ্ছে যে দুদক কখনোই ফাংশনাল প্রতিষ্ঠান ছিল না, আইনি কাঠামোর কারণে না, এটা হচ্ছে সরকারের কারণে। কারণ সরকার এই প্রতিষ্ঠানটাকে কখনো বৈধভাবে রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে পরিচালনা করবার জন্য চেষ্টা করে নাই। তারা যেটা বারবার করেছে, এটা দায় মুক্তির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যে যত চোর বাটপার আছে এদেরকে এখানে দায় মুক্তি, শুদ্ধাচার সার্টিফিকেট দেওয়া হচ্ছে। যেভাবে বেনজিরকে একসময় শুদ্ধাচার সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যে খুবই অনেস্ট কর্মকর্তা হিসেবে। তো বাংলাদেশে এর আগে আমরা বহুবার দেখেছি দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে দুদক সার্টিফাই করে সনদ দিয়ে দিয়েছে, দেশে আসলে ওই পরীক্ষা না দিয়ে জিপিএ পাওয়ার মতো অবস্থা। তো বাংলাদেশে আইনি কাঠামোর কোনো সংকট আছে বলে এই মুহূর্তে মনে করছি না। যেটা আছে যে একটা অনির্বাচিত অবৈধ দখলদার সরকার কখনো অন্যের জবাবদিহিতা চাইতে পারে না, কারণ তিনিই রাষ্ট্রের জনগণের কাছে জবাবদিহিতার ব্যাপারে নাখোশ, তিনি চান না জবাবদিহিতার প্রশ্ন। অতএব এটাই হচ্ছে সংকট, অস্বচ্ছতা এবং জবাবদিহিতাহীনতা, রাষ্ট্রীয় সমস্যা।